তারেক রহমান বীরের ভেটেই বাংলাদেশে ফিরবে। আপনার মতো সালাউদ্দিন না বাংলাদেশ বিতাড়িত হবে। মুক্তিযুদ্ধের চেতনা, সব মুক্তিযুদ্ধের চেতনা, যত ধর্ষণ করবা, খুন করবা, লুট করবা, সব মুক্তিযুদ্ধের চেতনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে হিরো আলমকে তুলনা করে একই বললেন আওয়ামী লীগের এক নেতা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে একই বললেন চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে হিরো আলমকে তুলনা করে আওয়ামী লীগের নেতা কি বলেছেন সেই ভিডিওটি। হিরো আলম কি খালেদা জিয়াতে এক শ্রেণী কম না সমান সমান? আসলে তুই সালাউদ্দিন গিয়ে চেক কর যা। হিরো আলম বেশি মানে পাশ বেশি না। আমাদের যত ভালোবাসা আছে সব ভালোবাসা তারেক রহমানকে উজাড় করে দিয়ে আমরা তাকে এয়ারপোর্ট থেকে আপনি তারেক রহমান আপনার মতো আওয়ামী লীগের রাজাকার সালাউদ্দিনের মতো সন্ত্রাসী বাহিনীদেরকে তারেক রহমানকে উজাড় করে ভালোবাসেন। আপনাদের আবার এই দেশ থেকে পালাতে হতো, এই যা লন্ডনে বসে এখন সেট মেনু খেতে হয়, সেট মেনু খেয়ে ওখান থেকে অর্ডার করতে হয়। বাংলাদেশে আসার মতো পাওয়ার নাই। সবাই বলতেছে, সাধারণ মানুষও বলতেছে, আমিও বলি, আমি সিদ্দিকুর রহমান বলি, আপনারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। পুনরুদ্ধার করতে হলে আপনাদের লিডার লাগবে। আপনাদের লিডার লন্ডনে বসে আছে কেন? উনি চলে আসুক না এয়ারপোর্টে। আপনাদের এত জনপ্রিয়তা। শুনে শেখ মুজিবুর রহমান জেলে থেকে যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করতে পারে, তাহলে আমাদের তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে পারবে না? তখন সেট মেনু ছিল না, সেট মেনু ছিল না তখন সেট মেনু ছিল না। লন্ডন কেন আসমান থেকে বাংলাদেশের গণতন্ত্র? আমরা চাই তারেক যে আসমান থেকে আসুক, এবং আসমান থেকে আসুক আমরা চাই বাংলাদেশে। করে কি আরাম আয়েশে পাকিস্তানি জেলের মধ্যে পুরো পরিবার নিয়েছিল শেখ মুজিবুর রহমান, আর তারে বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে। আর যে লোক বাংলাদেশের রণাঙ্গনে ছিল তারে আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার ঘোষণা দিয়ে ওটাই স্বীকার করতে চান না। মাওলানা ভাসানীকে জেলের ভিতরে ঘরের মধ্যে বন্দি করে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ দায়িত্ব নিয়েছে। এই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের নেতাকে খুন করে তারা সরকার গঠন করেছে। ইতিহাস কিসের সম্মান আওয়ামী লীগের? শেখ হাসিনা ভোটচোর বলবে না? দুর্নীতিবাজ আপনারা রাজাকার বেআইন নিয়ে সংসার করেন, আর বাংলাদেশের জামাত ইসলামের মধ্যে আপনারা খালি রাজাকার খোঁজেন না? আমাদের নেতা কেন বাংলাদেশের যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করেছিল বলেন? যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করেছিল শেখ মুজিব প্রথমে। তাহলে শেখ শুনেন, আপনি সালাউদ্দিন আজকে মনে রাখেন তারেক রহমান বীরের ভেটেই বাংলাদেশে ফিরবে। আপনার মতো সালাউদ্দিন না বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারবে না। শুনেন, শেখ হাসিনা না, শুধু শেখ হাসিনার এই যে লেসপেন্সার গুলো আছে না, আওয়ামী লেসপেন্সার, আমাদের যত ভালোবাসা আছে সব ভালোবাসা তারেক রহমানকে উজাড় করে দিয়ে আমরা তাকে এয়ারপোর্ট থেকে। আপনি তারেক রহমান আপনার মতো আওয়ামী লীগের রাজাকার সালাউদ্দিনের মতো সন্ত্রাসী বাহিনীদেরকে তারেক রহমানকে উজাড় করে ভালোবাসা দেওয়ার কিছু নাই। তারেক রহমানকে উজাড় করে ভালোবাসা দেওয়ার জন্য তার নেতা কর্মী আছে, বাংলাদেশের জনগণ আছে, তারা দিবে। আপনার মতো সালাউদ্দিনের আজকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা চেতনার নামে বাংলাদেশের আমার দেশ পত্রিকা বন্ধ করেছে, দিগন্ত টিভি বন্ধ করেছে, বহু সাংবাদিকদেরকে জেলের মধ্যে আবদ্ধ করেছে, বহু সাংবাদিক ধুকে ধুকে জেলের মধ্যে ভরতেছে। এই আওয়ামী লীগ আজকে মুক্তিযোদ্ধা চেতনার নামে আমাদের বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার চক্রান্ত করতেছে। সব কিসের নামে করে? মুক্তিযোদ্ধা চেতনার। বাস ভালো একটা
মুক্তিযুদ্ধের চেতনা, সব মুক্তিযুদ্ধের চেতনা। যত ধর্ষণ করবা, খুন করবা, লুট করবা, সব মুক্তিযুদ্ধের চেতনা। প্রিয় ভাইয়েরা আমার, আমি মুসলিমদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কার পিছনে নামতেছ, কার পিছনে স্লোগান দিচ্ছ? আজকে দেশের অর্থনীতির অবস্থা কি জানো? কি অবস্থা কি জানো? আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, 10 বছর আগে গ্যাসের সিলিন্ডার কত ছিল, আজকে কত? 10 বছর আগে জমি রেজিস্ট্রি করার জন্য কয় টাকা দিতে হইতো, এখন কয় টাকা দেন? 10 বছর আগে পানির বিল কত ছিল, এখন কয় টাকা? 10 বছর আগে কারেন্টের বিল কত দিতেন, এখন কত টাকা? 10 বছর আগে চাউলের দাম কত ছিল, এখন কত? ডালের দাম কত ছিল, এখন কত? মরিচের দাম কত ছিল, এখন কত? পেঁয়াজের দাম কত ছিল, এখন কত? ডিমের দাম কত ছিল, এখন কত? দেখুন, কিন্তু 10 বছর আগে আমাদের যে আয় ছিল, দাম যেই পরিমাণে বাড়ছে, আয় কি সেই পরিমাণে বাড়ছে? আমাকে বলো। হু হু করে সব কিছু বাড়তেছে, কেন বাড়বে না? আজকে ডলার 114 টাকা, অন্য সময় দেখা যায় বিভিন্ন কায়দা ডলারের টান খেলে 120 টাকা। অথচ চীন, জাপান, সৌদি আরব সহ এমনকি ভারতে গিয়ে দেখেন, 10 বছর আগে যেই রুপি ছিল, $1 যেই রুপি ছিল, প্রায় সেম, খুব বেশি পার্থক্য না। অথচ আমাদের দেশে ডলারের অবস্থা এরকম হবে কেন? কারণটা কি দেখেন, বুঝার চেষ্টা করুন। ডলারের উপর সবকিছু নির্ভর করে। যদি ডলার হয় আমাদের দেশে 70 টাকায়, তো $1 দিয়ে বিদেশ থেকে যাহা কিছু কিনবো, তাহলে আমি কিনবো কয় টাকায়? যদি ওই ডলারের দাম 120 টাকা হয়, 115 টাকা হয়, তা আমাকে কিনতে হবে কত টাকায়? 115 টাকা, 120 টাকায়। এই বর্ধিত টাকা আমি কেন দিব? কিসের কারণে দেব? ডলারের দাম স্থিতিশীল থাকে না কেন? কি কারণে? এর মূল কারণ হলো এই, রিজার্ভ যত বেশি থাকবে, ডলারের দাম তত কমবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।